আমেরিকান নির্বাচনে যেমন মহিলারা প্রেসিডেন্ট পদে জিতে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু বিভিন্ন পদে দলীয় প্রার্থীরা খুব একটা জিতবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ছাত্রদল ছাত্রলীগ তাদের আচরণ খুব অতিষ্ঠ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং গবেষণার প্রতি জোর দেওয়া। বিষয়টা হচ্ছে আবাসন সমস্যার সমাধান করা। আমি জালাল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ডিপার্টমেন্টের 13শ সেশনের ছাত্র। রাজনৈতিক নানা কারণে আমার পড়াশোনা দীর্ঘায়িত হয়েছে। যখনই ডাকসু তফসিল দেওয়া হলো, তখনই আমরা মনে করেছিলাম যে পার্লামেন্ট নির্বাচনের মতো ডাকসু নির্বাচন একটা ম্যানুয়াল থাকবে। বাংলাদেশে ডাকসু নির্বাচনের কোনো ম্যানুয়াল নাই। পার্লামেন্ট নির্বাচন কীভাবে একটা ম্যানুয়াল আছে, ডাকসু নির্বাচন কোনো ম্যানুয়াল নাই। এটা হচ্ছে একটা ভীতিকর অবস্থা। সব মিলে আমি সিদ্ধান্ত নিলাম যে হচ্ছে ডাকসু নির্বাচন আমি জিএস পদে ইলেকশন করবো না। আমি গতবারে জিএস পদে ইলেকশন করেছিলাম, এবার আমি ইলেকশন করবো বিপি পদে। আমি একজন স্বতন্ত্র প্রার্থী থেকে বিপি পদে ইলেকশন করেছি। কারণ কি জানেন, আমেরিকান নির্বাচনে যেমন মহিলারা প্রেসিডেন্ট পদে জিতে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু বিভিন্ন পদে দলীয় প্রার্থীরা খুব একটা জিতবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ছাত্রদল ছাত্রলীগ তাদের আচরণ খুব অতিষ্ঠ। এই যে বিশেষ করে দলীয় রাজনীতির কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জিম্মি থাকতে চায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলীয় রাজনীতির যে বৃত্ত, সে বৃত্ত ভাঙতে চায়। সেজন্য আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতি একজনের সংহতি প্রকাশ করে আমি ডাকসু নির্বাচনে কোনো দল থেকে ইলেকশন করছি না, স্বতন্ত্র থেকে নির্বাচন করছি। বিপি পদে নির্বাচন করার অন্যতম একটা উদ্দেশ্য আছে বিপি পদ ডাকসুর সর্বোচ্চ পদ। আমি বিপি পদের পরেও ডাকসুর যে হচ্ছে সভাপতি যে পোস্ট, সেটা আমি সঞ্চয় করব। এই ডাকসুর যে সভাপতি, সেটা হচ্ছে পদাধিকার পদে ঢাকা ইউনিভার্সিটি বিসি হন। পৃথিবীর অনেক ছাত্র সংসদ নির্বাচনে ডাকসুর যে বিপি পোস্টটা, বিপির পাশাপাশি ডাকসু সভাপতি যে পোস্ট, সেটাও কিন্তু শিক্ষার্থীর উপরে নির্বাচিত হয়। আমার একটা এই প্রসেসটা থাকবে, লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে, ডাকসুর যে সভাপতি পদটা সেজন্য শিক্ষার্থীদের উপরে নির্বাচিত হয়। আর আমার প্রধান টার্গেট হচ্ছে 3টা। আমার এই নির্বাচনী ইশতেহার বিভাগে বিভক্ত। একটা হচ্ছে মুখ্য ইশতেহার, একটা হচ্ছে গৌণ ইশতেহার। মুখ্য ইশতেহার হচ্ছে 3টা। 1 নম্বর পড়াশোনা এবং গবেষণা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি হয় পড়াশোনা এবং গবেষণার জন্য। এটা হচ্ছে সবচেয়ে বেশি এই কি বলে প্রধান বা সবচেয়ে বেশি আকর্ষণীয় একটা বিষয়, যেটা অনেকে এড়িয়ে যায়। এটা করবো ওটা করবো সব বলে পড়াশোনার বিষয়টা কেউ আসলে ফোকাস করে না। সেজন্য আমার একটা প্রধান লক্ষ্য উদ্দেশ্য থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং গবেষণার প্রতি জোর দেওয়া। আমার দ্বিতীয় বিষয়টা হচ্ছে আবাসন সমস্যার সমাধান করা। আমি যারা আবাসিক শিক্ষার্থী তাদেরকে একটা সিট, একটা বেড, একটা টেবিল ম্যানেজ করবো। দ্বিতীয় হচ্ছে পড়াশোনা নিয়মিত যাতে চালিয়ে যেতে পারে, যাতে আর্থিক কোনো সমস্যার সম্মুখীন না হয়, সেজন্য অ্যালামনাইয়ের ভিত্তি, বিভিন্ন ব্যাংক থেকে ভিত্তি, ডিপার্টমেন্টের ভিত্তি আমি ব্যবস্থা করে দেবো, যাতে পড়াশোনা অব্যাহত রাখা যায়। গবেষণার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় গবেষণা অনুদান সংগ্রহ করব। এরপর হচ্ছে হলে থাকার জন্য শুধুমাত্র আপনার বেড বিছানায় যথেষ্ট নয়, হলে থাকতে হলে তো আপনাকে হচ্ছে একটা নির্বিঘ্ন রাখতে হবে। সেজন্য আমি মনে করি আমি হলে ছাত্ররাজনীতির বিপক্ষে, ছাত্ররাজনীতির নিষিদ্ধের পক্ষে। ছাত্ররাজনীতি নিষিদ্ধ নাও হয়, অন্তত নতুন একটা কাঠামো এনে যাতে কোনো ধরনের হলে থাকাতে এবং থাকা, ঘুম এবং পড়াশোনায় ছাত্র রাজনীতি যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটায়, সেজন্য আমি ঢাকা ইউনিভার্সিটির হলে এই ছাত্র রাজনীতির নতুন কাঠামো তৈরি করব। যদি তাও না হয়, তাহলে সেক্ষেত্রে অন্তত ছাত্র রাজনীতি নিষিদ্ধের চেষ্টা করবো। যদি তাও না হয়, ঢাকা ইউনিভার্সিটিতে যেভাবে হোক আমি শিক্ষার্থীদের পড়াশোনা, ঘুমানো এবং খাবারের এই 3টা বিষয় নিশ্চিত করব। কারণ এই 3টা বিষয় যদি না হয়, তাহলে আমরা আসলে বিশ্ববিদ্যালয় থেকে লাভ কি? আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম পড়াশোনা করতে, আমি পড়াশোনা করতে না পারি, তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে লাভ নাই। আমি বিশ্ববিদ্যালয়ে হলে ফি দিই থাকার জন্য, আমি যদি হলে থাকতে না পারি, পড়াশোনা করতে না পারি, তাহলে আমি হল থেকে কী করবো? এরপর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে খাবারের প্রশ্ন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেশনিং স্টাইলে বা হচ্ছে বুয়ের স্টাইলে এখানে হচ্ছে আমি খাবার চালু করব, যাতে শিক্ষার্থীরা
প্রয়োজনীয় পুষ্টিকর খাবার পায়। এখানে ঢাকা ইউনিভার্সিটি একটা ডিপার্টমেন্ট আছে, ইনস্টিটিউট অফ আইএনএফএস, ইনস্টিটিউট অফ নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স। এই ডিপার্টমেন্টের কাজ কি, যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিকর খাদ্য সংগ্রহ করতে না পারে, পুষ্টিকর খাদ্য যদি বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত করতে না পারে, সেজন্য আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে পুষ্টিকর খাদ্য পায়, আমি সেই ব্যবস্থা করব ইনশাল্লাহ। কাজে এই তিনটা বিষয় আছে আমার মুখ্য বিষয়: পড়াশোনা ও গবেষণা, হলের আবাসিক সমস্যার সমাধান এবং খাবার। এই তিনটার পরে আমার যে গৌণ ইশতেহার সেটা হবে এক্সট্রা কারিকুলাম, খেলাধুলা, আবৃত্তি, সাংস্কৃতিক চর্চা। এটা হচ্ছে এক্সট্রা কারিকুলাম। এর বাইরে হচ্ছে দীর্ঘমেয়াদের জন্য, যেমন হচ্ছে আইটি দক্ষতা, ইন্টারন্যাশনাল বিভিন্ন সেমিনার আয়োজন করা, তারপর হচ্ছে কেরিয়ার বিষয়ক বিভিন্ন সেমিনার আয়োজন করা, এই কেরিয়ার বিষয়ক বিভিন্ন ভিডিও নির্মাণ করা, কেরিয়ার সংক্রান্ত বিভিন্ন যারা পার্সোনালিটিস তাদের সাথে মিট আপ একটা প্রোগ্রাম করা। তাহলে একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার থেকে তার কেরিয়ার সম্পর্কে জানতে পারবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুধুমাত্র একটা সার্টিফিকেট নিয়ে বের হবে না, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা চাকরি নিয়েও বের হবে। সেজন্য আমার একটা শ্রেষ্ঠ লক্ষ্য থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেকে বিকশিত করার পাশাপাশি পরিবারের জন্য যেন একটা চাকরি নিয়ে বেরোতে পারে। দেখেন, দীর্ঘ লড়াই সংগ্রামের পর ফেসিবাদের পতন হয়েছে। সেই পতনের পর আমরা ডাক্তারি নির্বাচন পাচ্ছি। 19 আমরা ডাক্তারি নির্বাচন পেয়েছিলাম, সেটা দীর্ঘ 28 বছর পর। এইবারে যে ডাক্তারি নির্বাচন পাচ্ছি সেটা 6.5 বছর পর। 1900 ডাক্তারি নির্বাচনকে আমি ডাক্তারি নির্বাচন বলে স্বীকৃতি দিই না। যদি 1900 ডাক্তারি নির্বাচনকে আমি ডাক্তারি নির্বাচন বলে স্বীকৃতি না দিই, তাহলে বলা যায় এই নির্বাচনটা 33-34 বছর পরে হচ্ছে। 1990 এর পরে 2025, প্রায় 34-35 বছর এই নির্বাচন হচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই 34-35 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তারা যেন তাদের যোগ্য প্রার্থীকে ভোট দেয়। আমাকে দিতে হবে এমন কোনো কথা নাই। যারা তাদের জন্য অতিথি ছিল, যারা তাদের জন্য অতিথি কাজ করেছে, ভবিষ্যতে যারা তাদের সাথে থাকবে, তাদের জন্য নির্বাচিত করে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা ইউনিভার্সিটিতে এই সবার জন্য দলীয় হয়ে গেছি। বাংলাদেশের দ্বিদলীয় রাজনীতি, তো আওয়ামী লীগ বিএনপি, এখনও দ্বিদলীয় রাজনীতির কারণে আমাদের সব কিছু দ্বিদলীয় মাইন্ড হয়ে গেছে। আমাদের মাইন্ডসেট যেন দুই দল থেকে বেরিয়ে আসে। আমাদের মাইন্ডসেট যেন সততা, যোগ্যতা, ত্যাগ, তিতিক্ষার উপর ভিত্তি করে হয়। কাজেই যারা শুধুমাত্র কোনো একটা দলের আশীর্বাদ নিয়ে আসবে, ভাইয়ের আশীর্বাদ নিয়ে আসবে, ভাইয়ের আশীর্বাদ, বোনের আশীর্বাদ, বড় ভাইয়ের আশীর্বাদ, সেই আশীর্বাদকে না দেখে দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষাকে যেন তারা দেখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন প্রতিবাদ করার কেউ থাকতো না, দেশে যখন 3টা ইলেকশন হয়েছে, 14, 18, 24, একতরফা নির্বাচন হয়েছে, তখনই কিন্তু আমরা শেখ হাসিনার চোখে চোখ রেখে, ছাত্রলীগের চোখে চোখ রেখে শেখ হাসিনাকে ফেসিবাদ, স্বৈরাচার, লেডি হিটলার এই বলে আমরা শেখ হাসিনাকে আখ্যায়িত করেছি, চোখে চোখ রেখে প্রতিবাদ করেছি। সর্বশেষ 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি 3 জানুয়ারি একটা হচ্ছে আমাদের প্রতিবাদ সমাবেশ ছিল। সেখানে আমাদের সাথে বামদের কয়েকজন শিক্ষার্থী ছিল। সেখানে বলেছিলাম আগামী 7 জানুয়ারি হচ্ছে রোববার, রোববারকে ইংলিশে বলে মানডে, এরপরে হচ্ছে রোববারকে ইংলিশে বলে সানডে, এরপরে হচ্ছে সোমবার, সোমবারকে ইংলিশে বলে সানডে। যদি আগামী 7 তারিখ নির্বাচন হয়, তাহলে আমরা সানডে মানডে ক্লোজ করে দিব। ঠিকই শেখ হাসিনা যখন 5 আগস্ট চলে যায়, সেদিন ছিল মানডে। আসলে হয় কি, মুসলিমের দোয়া আল্লাহ কবুল করেছে। আমরা তো বলেছিলাম না শেখ হাসিনা প্রথম মানডে হবে। দেখেন শেখ হাসিনা যখন 5 আগস্ট পরে যায়, সেদিন কিন্তু ঠিকই মানডে ছিল। মুসলিমের দোয়া আল্লাহ কবুল করেছে।